ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 9-এ ইংলিশে নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার সেকশন 1-এ দেখো বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এটা সিন অংশ, অর্থাৎ তোমাদের যে ইংলিশ টেক্সট বই রয়েছে সেখান থেকে কিছু লাইন তোলা থাকবে এবং সেই লাইন থেকে কিছু প্রশ্ন করা হবে, যাকে আমরা বলি সিন প্যাসেজ। এবার চলে আসছি প্রথম যে পার্ট, সেখানে দেখো বলেছে দ্য স্টোরি অফ ভোলা গ্র্যান্ডপা। ক্লাস 9-এর প্রথম যে স্টোরি রয়েছে সেই স্টোরি থেকে প্রশ্ন করা হলো। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন্ড অফ আওয়ার ভিলেজ। এর বাংলা মানে হলো ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। তারপর বলছে এ লার্জ বকুল ট্রি ওভার ডাউরেড দেয়ার হার্ট। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। একটি বড় বকুল গাছ কী ছিল, তাদের কুঁড়ে ঘরকে ঢেকে রেখেছিল। বকুল গাছে বানরের একটা ছোট্ট দল থাকতো। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কোনো রকম আপত্তি কিন্তু করেননি বা কিছু মনেও করতেন না, বা খারাপভাবে যে নেবে সেভাবে নিত না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একদিনকার কী হয়েছিল, আমরা একটা চাঁদের আলোতে অন্ধকার রাত বলবো না, চাঁদের আলোতে আমরা বাড়ি ফিরছিলাম কি একটা অনুষ্ঠান থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড দ্য ফগি। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ। দেখো, চৌকিদার শোল্ডার্স সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট। চলো এটা সুন্দর করে আগে বাংলার মিনিংসটা জানি। এক চাঁদনি রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। রাস্তাতে দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন ছিল। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে যাচ্ছিলাম। হঠাৎ ভোলা দাদু জোরে, পরের অংশতে দেখো, আউট লাউড ওয়েল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। হি হেল্টেড ইনকোয়ারি রিভেল that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly held on the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola grandpa was continuing as before. এর বাংলা মানে হলো, দেখো বলেছে যে ভোলা দাদু হঠাৎ করে কী করলো, জোরে চিৎকার করে উঠলেন। আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। আমরা থামলাম। জিজ্ঞাসাবাদ জানা গেল যে যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গেছেন। তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন। কখন সেই আঙুলগুলি বেরিয়ে গেল তা বুঝতে পারেননি। ভোলা দাদু আগের মতনই চালিয়ে যাচ্ছেন। তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন তিনি কি ধরে আছেন। দেখো এখানে আছে না, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, অর্থাৎ তিনি কী ধরে আছেন। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন লেট আউট এ লাউড ওয়েল। মাই ফাদার চুজ টু সারফাইড মেইন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তারপরে দেখো এখানে বাংলা মানে বলেছে ভোলা দাদু আগের মতনে চালিয়ে যাচ্ছিলেন, এটা তো আমরা পড়লাম। তিনি তার নাতনির কথা মনে করে জোরে জোরে চিৎকার করলেন। আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে ভোলা দাদুর সাথে উৎসবে ফিরে যাওয়ার জন্য বেছে নিয়েছিলেন। নাতিকে অনেক আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। এই হলো বাংলা মানে। এবার আমরা প্রশ্ন পড়ব এবং তা সলভ করব। টি দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের কিন্তু টিক করতে হবে। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, অর্থাৎ ভোলা দাদু এবং তার বউ কোথায় বাস করতো। আমরা প্রশ্নে পড়েছিলাম যে গ্রামের পশ্চিম প্রান্তে, অর্থাৎ এখানে কোন অপশনটা ম্যাচ করছে তুমি লক্ষ্য করো। এখানে কোনটা অপশন ম্যাচ করছে, দেখো গ্রামের পশ্চিম প্রান্তে, অর্থাৎ অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন্ড অফ দ্য ভিলেজ, অর্থাৎ এই যে দেখো বি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। দেখো তাই আছে অ্যান্সারে। নেক্সট 2 নম্বর, হোয়াট ওয়াজ ওভার শাউডিং ভোলা গ্র্যান্ডফার শার্ট, অর্থাৎ ভোলা দাদুর যে বাড়িটা ছিল না, সেই কুড়ে ঘরের উপরে কিসের ছায়া ছিল। আমরা পড়েছিলাম যে এ লার্জ বকুল ট্রি, অর্থাৎ বকুল গাছের ছায়া ছিল। নেক্সট 3 নম্বর, হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু কেন চিৎকার করেছিল, কারণ সে কিন্তু বুঝতে পেরেছিল যে সে তার নাতিকে ছেড়ে এসছে বা হারিয়ে ফেলছে। অর্থাৎ অপশন নাম্বার বি দেখো বলেছে হি রিয়েলাইজ হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন। এই দেখো বি নাম্বার অপশন ইজ কারেক্ট হচ্ছে। চলো অ্যান্সারটা মিলিয়ে নেই, দেখো তাই রয়েছে। এবার চলেছে তো নেক্সট প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে আমাদের পূরণ করতে হবে এবং ইনফরমেশনগুলো আমাদের টেক্সট থেকে নিতে হবে। প্রথম প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্য প্রেজেন্স অফ দ্য ড্যাশ ইন দ্য বকুল ট্রি। ভোলা দাদু এবং তার স্ত্রী ড্যাশ এর উপস্থিতিতে আপত্তি করে, মানে কিছু মনে করতো না। কার উপস্থিতি ছিল, আমরা বলবো যে একটা বানরের দল ছিল, তাই না, তাহলে বলবো মাঙ্কিস। নেক্সট 2 নম্বর, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ড্যাশ অফ হিজ গ্র্যান্ডসন।
বাংলা মানে তো বলেছে ভোলা দাদু তার নাতির দুটি ড্যাশ শক্ত ধরে রেখেছিল। কি ধরেছিল? আমরা জানি আঙুল, অর্থাৎ ফিঙ্গার্স হবে উত্তর। নেক্সট 3 নম্বর, মাই ফাদার চুজ টু ড্যাশ ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা। আমার বাবা ভোলা দাদুর সাথে ফিরে যাওয়ার জন্য আমাদের দল থেকে দুজন ড্যাশ লোককে বেছে নিয়েছিলেন। কাদের নিয়েছিল? তীক্ষ্ণ দৃষ্টি, অর্থাৎ শার্প আইট, তাই না? নেক্সট দেখো বলেছে অ্যান্সার দ্য কমপ্লেক্স সেন্টেন্স, বলছে যে আমাদের উত্তরগুলো কমপ্লিট করতে হবে। প্রথম প্রশ্ন দেখো বলেছে হোয়ার ওয়াজ ভোলা গ্র্যান্ডফার্স হার্ট লোকেটেড, ভোলা দাদুর যে কুড়ে ছিল সেটা কোথায় ছিল? আমরা বলবো অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন অফ দ্য প্লেস, অর্থাৎ গ্রামের একদম পশ্চিম প্রান্তে। 2 নম্বর, হোয়াট ওয়াজ ভোলা গ্র্যান্ডপা হোল্ডিং ইনটু বিফোর হি রিয়েলাইজ হিজ গ্র্যান্ডসন ওয়াজ মিসিং। তিনি কি হারিয়ে ফেলেছিল? তার যে নাতি ছিল তার হাতটা, তাই না? একটা সময় কিন্তু তিনি বুঝতে পেরেছিল। দেখো এখানে আছে হিজ গ্র্যান্ডসন ফিঙ্গার্স। তারপর আছে দেখো 3 নম্বর, হোয়াট হ্যাপেন টু ভোলা গ্র্যান্ডফার্স গ্র্যান্ডসন ইন দ্য ইন্ড। শেষ পর্যন্ত কি হয়েছিল? তার নাতিকে নিয়ে সে তার নাতিকে কিন্তু খুঁজে পেয়েছিল। হি ওয়াজ ফাউন্ড বিফোর লং, অনেক সময় পরে কিন্তু খুঁজে পেয়েছিল। 4 নম্বর দেখো, হু ওয়েন্ট ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু সার্চ ফর হিজ গ্র্যান্ডসন। ভোলা দাদুর সাথে তার নাতিকে খোঁজার জন্য কে গিয়েছিল? আমরা জানি যে 2 শার্প আইড মেন ফ্রম দেয়ার পার্টি, অর্থাৎ তাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক গিয়েছিল। নেক্সট, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ এখানে রয়েছে, সেটা আমাদের পড়তে হবে এবং সেটা সুন্দর করে কিন্তু আমাদের সলভ করতে হবে, সেম সিনের মতো, তাই না? তো দেখো প্রথমত বলেছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য পিজিয়ন, অর্থাৎ একটি বৃদ্ধ মানুষ এবং একটি পায়রার গল্প রয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু লিভড ইন এ স্মল ভিলেজ, সেখানে একটি গরিব মানুষ থাকতো যিনি কি একটি গ্রামে, একটা দেখো একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ মানুষ বাস করতেন। হু ওয়াজ ভ্যারি কাইন্ড অ্যান্ড লাভড অল লিভিং ক্রিয়েচার, তিনি কী করতেন? তিনি খুব দয়ালু ছিলেন এবং সমস্ত জীবন্ত প্রাণীকে ভালোবাসতেন। তারপর বলেছে এভরি ডে হি উড ফিড দ্য পিজিয়ন, দেখো প্রত্যেক দিন তিনি কী করতেন? সেই যে পিজিয়নগুলো আছে ইন দ্য ভিলেজ স্কোয়ার, অর্থাৎ প্রতিদিন তিনি গ্রামের চত্বরে পায়রাদের খাওয়াতেন। তারপর বলেছে দেখো দ্য পিজন উড গেদার অ্যারাউন্ড হিম কুইং অ্যান্ড ফ্ল্যাপিং দেয়ার উইংস, ওয়ান ডে এ স্ট্রং স্টর্ম হিট দ্য ভিলেজ অ্যান্ড দ্য ওল্ড ম্যান হাউস ওয়াজ ড্যামেজ। তারপর বলেছে কি বলতো, যে পায়রাগুলো তার চারপাশে জড়ো হতো এবং ডানা মিলতো, ঝাপটাতো, বেশ সুন্দর একটা পরিবেশ। একদিন হঠাৎ করে কী হলো, গ্রামে একটি প্রবল ঝড় বয়ে গেল এবং বৃদ্ধ লোকটির ঘর ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ ড্যামেজ বলতে ক্ষতিগ্রস্ত হলো। দ্য পিজন স দ্য ওল্ড ম্যান ডিস্ট্রেস অ্যান্ড ফ্লিউ টু হিজ এইড, দেখো এখানে বলছে পায়রাগুলি বৃদ্ধ লোকটির কষ্ট দেখে তার সাহায্যের জন্য উড়ে যায়। বেশ ভালো লাগলো, তাই না? দেখো পায়রাগুলো হেল্পের জন্য এগিয়ে এলো, তাই না? দে পিক আপ small twigs and lives in their beaks and help the old man repair his house. খুব সুন্দর লাগছে মিনিংটা, দেখো সেই সমস্ত পায়রাগুলো কী করলো, তাদের ছোট ছোট যে ঠোঁটগুলো ছিল সেই সমস্ত ছোট ছোট ঠোঁটের মাধ্যমে ছোট ছোট ডালপালাগুলোকে এবং ছোট ছোট পাতা তুলে বৃদ্ধ লোকটিকে তার ঘর মেরামত করতে সাহায্য করলো। চলো দেখো মানুষের সাথে সাথে কিন্তু পশু পাখি সবারই কিন্তু বেশ একটা ভালো সম্পর্ক, তাই না? যদি আমরা সেই সম্পর্কটা স্থাপন করতে পারি, এই গল্পটা এর জন্যই করা, তোমাদের একটা সুন্দর একটা ফিলিংস দেওয়ার জন্য। কেমন লাগলো গল্পটা? ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান ডু এভরিডে ইন দ্য ভিলেজ স্কোয়ার, অর্থাৎ গ্রামের চত্বরে সেই বয়স্ক লোকটা কী করতেন প্রত্যেক দিন? আমরা জানি যে সে কী করতেন? পায়রাদের খাওয়াতেন, তাই না? তাহলে এখানে থেকে অপশন নম্বর বি রয়েছে, হি ফিড দ্য পিজন, অর্থাৎ তিনি পায়রাদের খাওয়াতেন, অর্থাৎ অপশন নম্বর বি কিন্তু ম্যাচ করছে। দেখো উত্তর তাই রয়েছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, হোয়াট হ্যাপেন টু দ্য ওল্ড ম্যান হাউস ডিউরিং দ্য স্টর্ম, অর্থাৎ ঝড় হওয়ার ফলে সেই ওল্ড মানুষটির অর্থাৎ বয়স্ক লোকটির কী হয়েছিল? তার ঘরটি কী হয়েছিল? আমরা জানি তার ঘরটা কী হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ ড্যামেজ হয়েছিল, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট, ইট ওয়াজ ড্যামেজ। 3 নম্বর, হাউ ডিড দ্য পিজিয়ন হেল্প দ্য ওল্ড ম্যান, সেই যে পাখিগুলো অর্থাৎ পায়রাগুলো ছিল সেটা সেই বয়স্ক লোকটাকে কীভাবে হেল্প করেছিল? আমরা পড়েছিলাম যে সে পায়রাগুলো কী করেছিল, যে তারা ঘর মেরামত করার জন্য ছোট ছোট ডালপালা তুলে এনেছিল। দেখো এখানে তুমি অপশন নাম্বার খতে পেয়ে যাবে, দেখো অপশন নাম্বার বিতে পেয়ে যাবে, দে পিক আপ স্মল টুইক্স অ্যান্ড লিভ টু রিপেয়ার দ্য হাউস, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। এই চলছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে এগুলো আমাদের টেক্সট থেকে নিয়ে পূরণ করতে হবে। 1 নম্বর, দ্য ওল্ড ম্যান উড ফিড দ্য পিজন ইন দ্য ড্যাশ, দেখো এখানে বৃদ্ধ লোকটি ড্যাশ কবুতরদের খাওয়াতো, কোথায়? গ্রামের চত্বরে, তাহলে আমরা লিখবো ভিলেজ স্কোয়ার। নেক্সট 2 নম্বর, দ্য পিজন স দ্য ওল্ড ম্যান ড্যাশ অ্যান্ড ফ্লিভ টু হিজ এইট, দেখো এক্ষেত্রে এর বাংলা মানে হলো, দেখো বলেছে কবুতরগুলি বৃদ্ধ লোকটির ড্যাশ দেখতে পেয়ে তার সাহায্য উড়ে আসলো, কিসে?
বৃদ্ধ লোকটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো দুর্দশা, তো বলবো দেখো ডিস্ট্রেস। 3 নাম্বার, দ্য পিজন হেল্প দ্য ওল্ড ম্যান রিপেয়ার হিজ হাউস বাই পিকিং আপ এ স্মল ড্যাশ ইন দেয়ার বেগস। কী নিয়ে এসেছিলো? টুইক্স অ্যান্ড লিপস। দেখো কিসের মাধ্যমে? টুইক্স অ্যান্ড লিপসের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে, তাই না? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, 4টে প্রশ্ন, 4 নাম্বার। 1 নাম্বার, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান ফিড দ্য পিজন? কী করতেন? খাওয়াতেন, তার জন্য ফুড লিখলাম। তবে দেখো হোয়াট হ্যাপেন টু দ্য ওল্ড ম্যান হাউস ডিউরিং দ্য স্টর্ম, অর্থাৎ ঝড় চলাকালীন ওই বয়স্ক লোকটির বাড়িটা কী হয়েছিল? আমরা জানি যে ড্যামেজ হয়ে গেছিলো, ইট ওয়াজ ড্যামেজ। নেক্সট 3 নাম্বার, হাউ ডিড দ্য পিজন হেল্প দ্য ওল্ড ম্যান রিপেয়ার হিজ হাউস, অর্থাৎ কবুতরগুলো সেই বয়স্ক লোকটির ঘর রিপেয়ারের জন্য কী করেছিল? দে পিক আপ স্মল টুইক্স অ্যান্ড লিপস, অর্থাৎ তারা অনেক কিছু নিয়ে এসেছিলো কিসের মাধ্যমে? তাদের ঠোঁটের মাধ্যমে, তারপরে পায়ের মাধ্যমে, তাই না? তারপর দেখো 4 নাম্বার বলছে হোয়াট ক্যান বি সেইড অ্যাবাউট দ্য ওল্ড ম্যান রিলেশনশিপ উইথ দ্য পিজিয়ান, এই সম্পর্কটা কেমন ছিল সেই পায়রাদের সাথে এবং বয়স্ক লোকটির সাথে? বলবো যে হি লাভড অ্যান্ড স্কেয়ার ফর দেম। বয়স্ক লোকটা কিন্তু সেই কবুতরগুলোকে বেশ ভালোবাসতেন এবং কেয়ার করতেন। এবার আছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রথম প্রশ্ন। দেখো চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের ন্যারেশন করতে হবে। 1 নাম্বার, আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। এর বাংলা মানে হলো আমি তাকে বললাম তুমি কি তোমার টিফিন আমার সাথে ভাগ করে নেবে। তো এটা দেখো আমরা করবো এবার। আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। নেক্সট, অঞ্জনস মাদার সেইড ইউর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। এর বাংলা মানে অঞ্জনের মা বললেন তোমার বাবা মুম্বাই চলে গেছেন। দেখো এটা হবে, আমরা বলবো যে অঞ্জনস মাদার সেইড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। নেক্সট 3 নাম্বার, দ্য গার্লস টেম্পারেটলি সেইড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো এটা চেঞ্জ হবে, দ্য গার্লস এক্সক্লেইম ট্রাইফলি দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট ডি নাম্বার, হি সেইজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, অর্থাৎ সে বললো যে তুমি তোমার জীবনে সফল হতে, আমার কী বলছে যে সে বলে তোমাকে জীবনে সফল হতে দাও, অর্থাৎ জীবনে সফল হওয়ার জন্য সে বললো। দেখো এটা লিখবো হি উইশ, অর্থাৎ সফলতার জন্য কিন্তু সে বলছে, তাহলে সে মনে মনে কী করছে? ভাবছে বা একটা উইশ করছে। কি উইশ করছে? যে হি উইশ মি টু বি সাকসেসফুল ইন লাইফ। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। প্রথমটা, দে এগ্রিড টু মাই প্ল্যান, এটা হবে দেখো মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু। তারপর দেখো মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, এটা হবে দেখো মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। তারপর দেখো আছে দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার ইজ বিং রাইটেন বাই দ্য ম্যান। নেক্সট, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, এখানে হবে দেখো হার ওয়াচ বিং লুকড বাই তিতলি। নেক্সট, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রথমটা রয়েছে দেখো যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে, ইট রেইনস, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং সিন্স মর্নিং, এখানে হ্যাজ বিন রেইনিং হয়ে গেল। নেক্সট, লাস্ট সানডে কী বলছে যে আই ওয়ান্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু, এখানে ওয়েন্ট হবে, তাই না? তারপর দেখো রাইটিং স্কিল রয়েছে, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার, অর্থাৎ পেপার তৈরি করার জন্য তুমি একটা পেপার তৈরি করার একটা প্রসেস লিখতে হবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তার সুবিধার জন্য তোমাকে কিছু পয়েন্ট এখানে দেওয়া হলো, কাটিং ডাউন অফ বাম্বুস, মেকিং প্লাগ, অ্যাডিং কেমিক্যাল, রোলিং ইন্টু সিড, অ্যাডিং কালার, তারপরে দেখো বলছে ড্রাইং, রেডি ফর ইউজ। অ্যান্সার দেখা হবে টু মেক পেপার বাম্বুস আর ফার্স্ট কাট ডাউন অ্যান্ড প্রসেস ইন্টু র মেটেরিয়াল। এর বাংলা মানে কী বলতো? প্রথমত আমাদের কী করতে হবে? কাগজ তৈরি করতে প্রথমত বাঁশ কেটে কাঁচামালে প্রক্রিয়াজাত করতে হবে, তাই না? দ্য বাম্বুস আর দেন ক্র্যাশড অ্যান্ড মেড ইন্টু পাল্প। তারপরে কী বলেছে? তারপর বাঁশগুলোকে গুঁড়ো গুঁড়ো করে তাতে কী করতে হবে? যে গুঁড়ো গুঁড়ো করে নিতে তৈরি করতে হবে, বিভিন্ন টাইপের পাল্প তৈরি করে নিতে হবে। কেমিক্যাল আর অ্যাডেড টু দ্য পাল্প টু সফটেন অ্যান্ড ব্রেক ইট ডাউন ফার্দার। এর মানে হচ্ছে যে পাল্পগুলো পেলাম সেগুলোকে আরও নরম এবং ভেঙে ফেলার জন্য রাসায়নিক পদার্থ আমাদের যোগ করতে হবে। তারপর দেখা বলেছে দ্য পাল্প ইজ দেন রোলড ইন্টু দ্য দেন সিডস ইউজিং দ্য মেশিন। তারপরে কী বলছে? যে পাল্পকে তারপরে একটি মেশিনে ব্যবহার করে পাল্পকে পাতলা চাদরে কী করতে হবে? গড়িয়ে দেওয়া হবে। তারপরে কালার ক্যান বি অ্যাডেড টু দ্য শিট ইফ ডিজায়ার্ড। তারপরে এর মধ্যে ইচ্ছা মতো কালার যোগ করতে হবে। ফাইনালি দ্য সিডস আর ড্যাড, তারপরে সে শিটগুলো তৈরি হবে সেগুলো শুকাতে হবে, আইদার ন্যাচারালি অর ইউজিং মেশিন। এটা মেশিনেও করা যেতে পারে বা প্রকৃতিতেও শুকানো যেতে পারে, অর্থাৎ কোনো জায়গায় মেলে দিলেও হবে। মেকিং দেম রেডি ফর ইউজ আস পেপার, তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমাদের ব্যবহারের জন্য। দিস প্রসেস ট্রান্সফর্ম র বাম্বু ইন্টু ইউজেবল পেপার। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাঁচা বাঁশকে ব্যবহারযোগ্য কাগজে রূপান্তরিত করতে পারবো। ওকে, তোমাদের ক্লাসের সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো, মন দিয়ে পড়ো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।